হ্যালো ফ্রেন্ডস। তো আমরা পড়ছি ভারতীয় সংবিধান। আরও 50টি ওয়ান লাইনার আমরা পড়ে নেব এবং সংবিধানের এটা 3 নম্বর ভিডিও আমাদের। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে তাহলে? 101 থেকে আজকে শুরু হবে। ভারতীয় নাগরিকদের মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে কত নম্বর ধারায়? ভারতীয় নাগরিকদের যে মৌলিক স্বাধীনতা দেওয়া হবে এটা বলা আছে কত নম্বর ধারায়? এটা কিন্তু 19 নম্বর ধারায় বলা আছে। মৌলিক স্বাধীনতাকে আমরা 6 ভাগে ভাগ করেছি। ওকে, মৌলিক স্বাধীনতার অধিকারগুলি কি কি? এক, বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার স্বাধীনতা দিতে হবে। দুই, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এটা হয়ে গেল 1 নম্বর। শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, এটা কিন্তু আছে, মৌলিক অধিকার এটা দিয়েছে। সংগঠন অথবা সংগঠনের অধিকার, এটাও কিন্তু দেওয়া হয়েছে মৌলিক স্বাধীনতার অধিকারের মধ্যে। নেক্সট, অবাধে ভারতীয় ভূখণ্ডে চলাফেরার অধিকার আছে। তারপর ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে তুমি বসবাস করতে পারো। আর তারপরে আছে যে কোনো বৃত্তি, যে কোনো উপজীবিকা, যে কোনো ব্যবসা বাণিজ্যের অধিকার কিন্তু ভারতীয় নাগরিকের আছে। এটাই হচ্ছে মৌলিক স্বাধীনতার অধিকার। তাহলে ভারতীয় নাগরিকদের মৌলিক স্বাধীনতার যে অধিকার, এটা 19 নম্বর ধারায় বলা আছে। 6টি ভাগে ভাগ করা হয়েছে মৌলিক স্বাধীনতার অধিকারগুলোকে। এই 6টি ভাগ আমরা আলোচনা করলাম। এবারে দেখব শোষণের বিরুদ্ধে অধিকার। এটা বলা আছে কত থেকে কত নম্বর ধারায়? না, 23 থেকে 24 নম্বর ধারায় বলা আছে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা। পরে কোশ্চেন কি আছে? না, শোষণের বিরুদ্ধে অধিকারের আওতায় খনি, কারখানা বা অন্য কোনো বিপজ্জনক কাজে কোনো শিশুকেই কিন্তু রাখা যাবে না। এটা তো আমরা জানি। এবারে কত বছর পর্যন্ত শিশুকে রাখা যাবে না? না, 14 বছর বয়সী পর্যন্ত শিশুকে রাখা যাবে না। মানে 14 বছরের নিচে হলে রাখা যাবে না, 14 বছরের উপরে রাখা যেতে পারে। এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকারে এই নিয়মটার কথা বলা আছে। 14 বছরের কম বয়সী শিশুদের যে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে সেটা কোনো না কোনো আর্টিকেলে বলা আছে। সেটা কত নম্বর আর্টিকেল? না, 24 নম্বর আর্টিকেল, 24 নম্বর ধারা। নেক্সট, রাষ্ট্র যদি মনে করে তাহলে 14 বছরের নিচের শিশুকে অবশ্যই কাজে লাগাতে পারে, কিন্তু সেটা রাষ্ট্র যদি মনে করে, যে কোনো অন্য কোনো মানুষ নয়, কিন্তু রাষ্ট্র যদি মনে করে জনস্বার্থে, মানে মানুষের উপকারের জন্য, মানুষের সুবিধার জন্য, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির, যে কোনো শ্রেণীর মানুষকে শ্রমদানে বাধ্য করতে পারে। নেক্সট, ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে বলা আছে কত থেকে কত নম্বর ধারায়? ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে বলা আছে 25 থেকে 28 নম্বর ধারায়। তাহলে আমরা যে ধর্মীয় স্বাধীনতা লাভ করেছি, যে কেউ যে কোনো ধর্ম নিতে পারে, যে কোনো ধর্মে বিশ্বাস রাখতে পারে, সেটা 25 থেকে 28 নম্বর ধারায় উল্লেখ করা আছে বা বর্ণনা করা আছে। ধর্মীয় স্বাধীনতার অধিকারের উল্লেখ আছে তাহলে 25 ধারায়। অ্যাকচুয়ালি ধর্মীয় স্বাধীনতার কথা বা ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা আছে 25 নম্বর ধারায়। আর ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে বলা আছে 25 থেকে 28 নম্বর ধারায়। আর ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে পুরোপুরি যদি বলা হয়, অধিকার নিয়ে যদি বলা হয়, তাহলে সেটা 25 নম্বর ধারায়। প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ যে শব্দটা, এটা কিন্তু ছিল না আগে। তো যখন সংবিধান প্রথম তৈরি হয় তখন কিন্তু ছিল না, পরে এটাকে যুক্ত করা হয়েছে। এখন বলতে হবে যে ধর্মনিরপেক্ষ কথাটা যুক্ত করা হলো কবে? না, 1976 সালে। যখন যুক্ত করা হবে সংবিধানকে সংশোধন করতে হবে। কত নম্বর সংবিধান সংশোধন? না, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। মূল সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়নি। মূল সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটা বলা ছিল না, এটা তো বলে দিলাম। সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, এই দুটো অধিকার নিয়ে বলা আছে 29 থেকে 30 নম্বর ধারাতে। ওকে, এই দুটো ধারাতে, দুটো আর্টিকেল। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বলা আছে কত নম্বর ধারায়? 32 নম্বর ধারায়। কত নম্বর? 32 নম্বর ধারায়। কোনো নাগরিক তার মৌলিক অধিকার খর্ব হলেই এবারে সেটা বলবৎ করার জন্য বা কার্যকর করার জন্য রিকোয়েস্ট করতে পারে, আপিল করতে পারে। কোথায়? 1 হাইকোর্টে, 2 সুপ্রিম কোর্টে। যে কোনো কোর্টে গিয়ে, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের মধ্যে যে কোনো কোর্টে গিয়ে আবেদন করতে পারে। ওকে, রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলি স্থগিত রাখতে পারেন কখন? 1, যদি যুদ্ধ দেখা যায়। 2, যদি বাইরের কোনো শত্রু আক্রমণ করেছে, বহিরাক্রমণ। দেশের মধ্যে যদি সশস্ত্র বিদ্রোহ দেখা যায়, এগুলো ক্ষেত্রে আমরা দেখব যে রাষ্ট্রপতি যে কোনো নাগরিকের মৌলিক অধিকারগুলোকে তখন কেড়ে নিতে পারে। ওকে, তাহলে যুদ্ধের সময়, বহিরাক্রমণের সময়, সশস্ত্র বিদ্রোহ দেশের মধ্যে হলে তখন রাষ্ট্রপতি চাইলে মৌলিক অধিকারগুলিকে বন্ধ রাখতে পারেন, স্থগিত রাখতে পারেন। তোমরা যত চিৎকার চেঁচামেচি করো, কিছু লাভ হবে না। জরুরি অবস্থা যখন জারি থাকবে তখনও কিন্তু
মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন রাষ্ট্রপতি। এখান থেকে আমরা জানতে পারলাম মৌলিক অধিকারগুলি স্থগিত রাখতে পারেন কে, না রাষ্ট্রপতি। জনশৃঙ্খল রক্ষায় নিযুক্ত যে সকল সংগঠন বা ব্যক্তি আছে তাদের মৌলিক অধিকার কিন্তু রাষ্ট্রপতি স্থগিত রাখতে পারেন। অর্থাৎ তুমি জনশৃঙ্খল রক্ষার কাজে যুক্ত আছো, সমস্ত মৌলিক অধিকার তুমি নিবে বললে হবে না, তোমাকে অনেক কিছু জিনিস এগুলো লুকিয়ে রাখতে হবে। সামরিক শাসন যদি চালু থাকে, হ্যাঁ, সামরিক শাসন যদি চালু থাকে সরকারে, দেশে যদি সামরিক শাসন চালু থাকে তখনও কিন্তু তোমার মৌলিক অধিকার খর্ব হতে পারে, রাষ্ট্রপতি সেটা খর্ব করবেন, মানে স্থগিত রাখবেন। জরুরি অবস্থার সময় যে যে ধারাগুলিকে আমরা স্থগিত রাখতে পারি না, দেখো মৌলিক অধিকারের তো বেশিরভাগগুলো আমরা স্থগিত রাখলাম, কিন্তু 20 নম্বর এবং 21 নম্বর আর্টিকেল কোনোদিন আমরা স্থগিত রাখতে পারবো না। অর্থাৎ রাষ্ট্রপতি চাইলেও 20 নম্বর এবং 21 নম্বরের যে অধিকারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু স্থগিত রাখতে পারেন না কোনো দিনের জন্য। এরপরে আছে দণ্ড নিষ্কৃতি আইন কাকে বলে? দণ্ড নিষ্কৃতি আইন পরীক্ষা আসতে পারে, দণ্ড নিষ্কৃতি আইন জিনিসটা কি? ওকে, তো সামরিক শাসন আইন চালু থাকাকালীন দেশে যদি সামরিক শাসন আইন চালু থাকে, কোনো সরকারি কর্মচারী বা অন্য কেউ শৃঙ্খলা রক্ষা বা পুনঃপ্রতিষ্ঠার জন্য কি করেছে না কোনো একটা অবৈধ কাজ করেছে, তখন সংসদ আইন প্রণয়ন করে ওই কাজকে বৈধ করতে পারে, তো এবং ঘোষণা করতে পারে তুমি নির্দোষ। সংসদের এই আইনকে আমরা কি বলি না দণ্ড নিষ্কৃতি আইন বলি, মনে থাকবে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষার জন্য মোট কত ধরনের লেখ জারি করতে পারে? রিট যাকে বলা হয়, কত ধরনের জারি করতে পারেন? 5 ধরনের। কত ধরনের? 5 ধরনের। 5 ধরনের যে রিট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জারি করতে পারেন, 1 নম্বর হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, ইংরেজিতে বললে হেভিয়াস কর্পাস। 2 নম্বর হচ্ছে পরমাদেশ, ইংরেজিতে বললে ম্যান্ডামাস। 3 নম্বর হচ্ছে প্রতিষেধ, ইংরেজিতে বললে প্রহিবিশন। 4 নম্বর হচ্ছে অধিকার পিচ্ছা, ইংরেজিতে বলে কোয়ারেন্টো। আর 5 নম্বর হচ্ছে উৎপ্রেষণ, ইংরেজিতে বলে সার্টিওরারি। তাহলে এইগুলো হচ্ছে 5 ধরনের রিট যেগুলো জারি করতে পারে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট, কখন না নাগরিকদের মৌলিক অধিকারগুলো রক্ষার জন্য, সেই উদ্দেশ্যে এই রিটগুলো জারি করা যায়। পরের কোশ্চেন কি আছে? বন্দি প্রত্যক্ষীকরণ। এই যে আমরা দেখলাম রিটগুলো, এবার এই রিটগুলো নিয়ে একটু একটু করে কোশ্চেন আমরা দেখব। হেভিয়াস কর্পাস, বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস। বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস এর অর্থ কি, মিনিং কি? এর অর্থ হচ্ছে বন্দিকে সশরীরে আদালতে হাজির করা, পরীক্ষায় বারবার আসে। বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাসের অর্থ কি না বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। তুমি কাউকে অ্যারেস্ট করেছো, অর্থাৎ পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে, এবারে তাকে কিন্তু সশরীরে উপস্থিত করতে হবে, এটাই হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণের মানে। তো হেভিয়াস কর্পাসের মাধ্যমে সুপ্রিম কোর্ট আটককারী কর্তৃপক্ষকে, অর্থাৎ যে আটক করেছে, যে অ্যারেস্ট করেছে সেই কর্তৃপক্ষকে, আটক ব্যক্তিকে অর্থাৎ যাকে তুমি অ্যারেস্ট করেছো তাকে আদালতে হাজির করার যে নির্দেশ দেন সেটাকেই আমরা ইংরেজিতে বলি হেভিয়াস কর্পাস। ওকে, সেই নির্দেশ বা লেখকে। সুপ্রিম কোর্ট কেবলমাত্র রাষ্ট্রের বিরুদ্ধে এই বন্দি প্রত্যক্ষীকরণ লেখ জারি করতে পারে। সুপ্রিম কোর্ট যদি জারি করে এই লেখ, তাহলে কেবলমাত্র রাষ্ট্রের বিরুদ্ধে এই বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস লেখ জারি করতে পারে, মনে থাকবে। হাইকোর্ট রাষ্ট্র ও ব্যক্তি, দেখো সুপ্রিম কোর্ট শুধু রাষ্ট্রের বিরুদ্ধে জারি করতে পারে এই হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ, কিন্তু হাইকোর্ট, যদি হাইকোর্টের কথা বলো তাহলে রাষ্ট্র এবং ব্যক্তি উভয়েরই বিরুদ্ধে এই লেখ জারি করতে পারে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের পাওয়ার বেশি। ওকে, কার? হেভিয়াস কর্পাসের ক্ষেত্রে তাহলে হাইকোর্টের যে জোর সেটা বেশি। এরপরে আরেকটা লেখ যেটা ছিল সেটা হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস কথাটার অর্থ হচ্ছে পরমাদেশ। এই পরমাদেশ এর বাংলা অর্থ কি? তোমাকে পরীক্ষা দিতে পারে ম্যান্ডামাস অথবা পরমাদেশ বলতে কি বোঝায়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা আদেশ করি। তাহলে ম্যান্ডামাস কথার অর্থ কি? আমরা আদেশ করি। এই জন্য ভালো কথায় বললে পরমাদেশ। আদালত ম্যান্ডামাসের মাধ্যমে সর্বসাধারণের দায়িত্বযুক্ত কর্তৃপক্ষ, যেমন অধস্তন আদালত, ব্যক্তি বা প্রতিষ্ঠান, এদেরকে তার আইনসঙ্গত ও জনস্বার্থ সম্পর্কিত কর্তব্য পালনের জন্য নির্দেশ প্রদান করে। তাহলে ম্যান্ডামাসের মাধ্যমে
প্রথমে ম্যান্ডামাস জারি করে আদালত। ওকে, তো এই আদালত জারি করে সর্বসাধারণের দায়িত্বযুক্ত কোনো কর্তৃপক্ষকে এখানে ম্যান্ডামাস জারি করা হয়। মানে যেরকম ধরো অধস্তন আদালতকে জারি করা যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি, 3 নম্বর হচ্ছে প্রতিষ্ঠান। এদেরকে তার আইনসঙ্গত ও জনস্বার্থে সম্পর্কিত কর্তব্য পালনের জন্য নির্দেশ করতে পারে, যে আপনারা আপনাদের যে আইন সেগুলো মেনে চলুন। এটাকে আমরা বলি ম্যান্ডামাস। ম্যান্ডামাস জারি করা যায় না যাদের বিরুদ্ধে। ম্যান্ডামাস তো জারি করা গেল কাকে? ম্যান্ডামাস জারি করা গেল কার কার বিরুদ্ধে? এই যে অধস্তন আদালতকে বলতে পারি, যে কোনো ব্যক্তিকে বলতে পারি, প্রতিষ্ঠানকে বলতে পারি, কিন্তু যেটা বলতে পারি না, রাষ্ট্রপতিকে বা কোনো রাজ্যের রাজ্যপালকে আমরা ম্যান্ডামাস জারি করতে পারি না। তাহলে এটা পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে প্রহিবিশন। এর অর্থ কি? দেখো, প্রহিবিশনের আক্ষরিক অর্থ হচ্ছে নিষেধ করা। বাংলাতে আমরা সেটাকে বলি প্রতিষেধ। তো এই প্রতিষেধ বা প্রহিবিশনের মাধ্যমে ঊর্ধ্বতন আদালত নিম্নতম আদালতকে নিজের সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেন। তাহলে ঊর্ধ্বতন আদালত মানে হচ্ছে ধরো হাইকোর্ট। তো হাইকোর্ট বলবে কাকে? না, ডিস্ট্রিক্ট কোর্টকে। হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টকে বলবে যে তুমি তোমার অকাদের বাইরে চলে যাচ্ছ, এই বিচার বা অমুক ক্ষেত্রের যে বিচার করার ক্ষমতা সেটা তো কিন্তু তোমার নেই। তো নিজের সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়, যে তোমার লিমিটে থাকো ভাই, তুমি লিমিট ছেড়ো না। তো প্রতিষেধ বা প্রহিবিশন মানে নিষেধ করা, যে এর বিচার তুমি করতে পারবে না, নিষেধ করছি। এই জন্য তো প্রহিবিশন কথাটা আছে। তাহলে প্রহিবিশন কেবলমাত্র আদালতের বিরুদ্ধেই প্রয়োগ করা যায়। তাহলে প্রহিবিশনটা দেখো, একটা হাইকোর্ট মানে ঊর্ধ্বতন মানে কি? মানে ওপরের আদালত, মানে এটা হবে ওপরের শ্রেণী, আপার কোনো কোর্ট, লোয়ার কোনো কোর্টকে এখানে জারি করতে পারে। তাহলে এই যে বিষয়টা, এই যে লেখোটা, এই যে রিটটা, এটা কেবলমাত্র কোর্ট আর কোর্টের মধ্যে থাকবে। উপরের কোর্ট নিচের কোর্টকে বলবে, অর্থাৎ ঊর্ধ্বতন আদালত নিম্নতম আদালতকে বলবে যে প্লিজ এই কাজটা তুমি করতে পারো না, এটা তোমার অকাদের বাইরে চলে যাচ্ছে। প্রতিষেধ বা প্রহিবিশন কেবলমাত্র আদালতের বিরুদ্ধেই প্রকাশ করা যায়, এটা তাহলে আমরা জেনে নিলাম। নেক্সট আছে কোয়া ওয়ারেন্টো। কোয়া ওয়ারেন্টো কথাটার অর্থ কি? না, কোন অধিকারে। তাহলে এর বাংলা অর্থ হচ্ছে কোন অধিকারী। ভাই কোন অধিকারী? আইনসঙ্গতভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত না হয়েও, আইনসঙ্গতভাবে মানে লিগ্যালি কোনো বিশেষ পদে নিযুক্ত না হয়েও যদি কোনো ব্যক্তি সেই পদ দাবি করে যে না না আমি এই পদে কাজ করব, আমার এই পদে কাজ করার ক্ষমতা আছে, সেক্ষেত্রে বৈধতা বিচারের জন্য জারি করা হয় কোয়া ওয়ারেন্টো, যে আপনি যে কাজটা করবেন বলছেন, আপনার কি সেই অধিকারটা আছে? তাহলে সেটা যখন জানতে চাওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কোয়া ওয়ারেন্টো বা অধিকার পৃচ্ছা। কোয়া ওয়ারেন্টো শুধুমাত্র জারি করা হয় সরকারি পদের ক্ষেত্রেই, অর্থাৎ কোনো সরকারি অফিসার সে কোনো একটা কাজ করছে, দিয়ে বলল, যে সরকারি অফিসার বললেন যে আমি এই কাজটা করতেই পারি, কিন্তু তখন তার বিরুদ্ধে যে কোর্ট রিটটা জারি করবে বা লেখোটা জারি করবেন, সেটা হলো যে কোয়া ওয়ারেন্টো, যে কোন অধিকারে আপনি এই কথাটা বলছেন, আপনার কি সত্যিকার এই অধিকারটা আছে, প্রমাণ দিন। সার্টিওরারি এর অর্থ কি? আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষভাবে জ্ঞাত হওয়া। সার্টিওরারি বাংলাতে বললে সার্টিওরারিকে উৎপ্রেষণ বলে। কি বলে? উৎপ্রেষণ। ওকে, তো বিশেষভাবে জ্ঞাত হচ্ছে এর আক্ষরিক অর্থ। ক্লিয়ার? নিম্নতম আদালত নিজের এখতিয়ারের বাইরে গেলে উৎপ্রেষণ বা সার্টিওরারির মাধ্যমে সংশ্লিষ্ট মামলাকে ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরিত করা যায় এবং এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা যায়। এটাই হচ্ছে সার্টিওরারির আসল উদ্দেশ্য। তাহলে নিম্নতম আদালত এমন একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা তিনি ডিসিশন দিয়ে দিয়েছেন। ওকে, DECIDE, তিনি ডিসাইড করে ফেলেছেন, তিনি ডিসিশন দিয়ে দিয়েছেন। তখন এখতিয়ারের বাইরে ডিসিশন দিয়ে দিয়েছেন, কি হবে না, মামলাটাকে ঊর্ধ্বতন আদালতে আমরা স্থানান্তরিত করতে পারবো। কেন না, এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত দিয়ে ফেলেছে নিম্নতম আদালত, এবং যখন আমরা ঊর্ধ্বতন আদালতে সেই সিদ্ধান্তটাকে নিয়ে যাব, সেই বিষয়টাকে নিয়ে যাব, তখন নিম্নতম আদালত যে বিচারটা দিয়েছিল সেই বিচারটা ক্যান্সেল হয়ে যাবে, সেটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। ওকে,
এটাই হচ্ছে সার্টিউরারি। সার্টিউরারি আদেশ পৌর প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে। কোনগুলোর ক্ষেত্রে? পৌর প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। সার্টিউরারি তাহলে কাদের ক্ষেত্রে? পৌর প্রতিষ্ঠান। সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, যাকে ইংরেজিতে বলা হয় ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি সংক্ষেপে বললে, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। তো ডিপিএসপি ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? অ্যান্সার হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিপিএসপি সম্পর্কে বলা আছে কত নম্বর অংশে? না, চতুর্থ অংশে। ডিপিএসপি সম্পর্কে অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা সংবিধানের কত নম্বর অংশে? চতুর্থ অংশে বলা আছে ডিপিএসপি সম্পর্কে। তো ডিপিএসপি যেটা চতুর্থ নম্বর পার্টে আছে, ধারা যদি বলা হয় কত নম্বর ধারা থেকে কত নম্বর? না, 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত ডিপিএসপির উল্লেখ বা বর্ণনা করা হয়েছে। ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মূল লক্ষ্য কি? না, রাষ্ট্রকে কল্যাণকারী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। 2, গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশে। 3, সার্বিক সামাজিক উন্নয়ন। 4, সার্বিক আর্থিক উন্নয়ন। এগুলো হচ্ছে ডিপিএসপির মূল লক্ষ্য। পরীক্ষা আসতে পারে যের মধ্যে কোনটা ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নির্দেশাত্মক নীতির উদ্দেশ্য নয় বা মূল লক্ষ্য নয়। নির্দেশাত্মক নীতিকে মৌলিক অধিকারের তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হয়। মৌলিক অধিকারের তুলনাও বেশি গুরুত্ব প্রদান করা হয় কত নম্বর সংবিধান সংশোধনে? না, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 42তম সংবিধান সংশোধন মাধ্যমে যেসব ডিপিএসপি গুলোকে সংবিধানে যুক্ত করা হয়েছে সেগুলো কি? না, শ্রমিকদের শিল্পের প্রশাসনিক কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ দান। তাহলে আমরা কি দেখলাম? না, আমরা দেখলাম নির্দেশাত্মক নীতিকে মৌলিক অধিকারের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা কবে দেওয়া হয়েছে? না, 42তম সংবিধান সংশোধন। ওকে, তো 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ডিপিএসপি গুলোকে সংবিধানে যেগুলো যুক্ত করা হয়েছে এক্সট্রা কিছু ডিপিএসপি মানে নির্দেশাত্মক নীতিগুলো, সেগুলো কি কি? শ্রমিকদের শিল্পের প্রশাসনিক কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ দান করতে হবে। 2, পরিবেশ রক্ষা, বন বন্যপ্রাণী সংরক্ষণ, এগুলো। দরিদ্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা, অর্থাৎ যারা দরিদ্র তারা যদি কোনো উকিল বা অ্যাডভোকেট নিতে চায় তাদের কাছে তো পয়সা নেই, কেবলমাত্র সরকারের বিরুদ্ধে ছাড়া, গভর্নমেন্ট না হলে বাদবাকি সব ক্ষেত্রে বিনামূল্যে আইনি সহায়তা নিতে পারবে, সরকারি উকিল নিতে পারবে, তার জন্য পয়সা দিতে হবে না। ওকে, তো 140 নম্বর কি আছে? নির্দেশাত্মক নীতি এটা নন জাস্টিসেবল, অর্থাৎ কেউ নির্দেশাত্মক নীতি মানলো না তার বিচার হবে না। তাহলে কি তার বিচার করা হবে কোর্টে? না, বিচার হবে না। নন জাস্টিসেবলের অর্থ হচ্ছে প্রশাসন এটি না মানলে। তাহলে এখান থেকে জানা যাচ্ছে যে নির্দেশাত্মক নীতি কাদের জন্য? প্রশাসনের জন্য। এটা তৈরি করা হয়েছে প্রশাসনের জন্য, যে প্রশাসন এগুলো যেন মানে নাগরিকদের সুবিধার্থে। তো এটা যদি না মানে তখন এটা নন জাস্টিসেবল। মানে নন জাস্টিসেবল অর্থ হচ্ছে প্রশাসন এটি না মানলে আদালতের দ্বারস্থ হওয়া যাবে না যে প্রশাসন এটা মানছে না, অমুক তমুক করছে না, তাহলে বিচার দিন, না, এটা করা যাবে না। আদালত এটা বিচার করবে না, বিচারযোগ্য নয় আদালত কর্তৃক। এবারে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা আছে কত নম্বর ধারায়? তাহলে ডিপিএসপি হয়ে গেল। ডিপিএসপি মানে কি? না, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে নির্দেশাত্মক নীতি। মৌলিক কর্তব্য হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। মৌলিক কর্তব্য অ্যাকচুয়ালি এবারে নাগরিকদেরও কিছু তো করতে হবে, কিছু তো মেনে চলতে হবে। সিটিজেন, ভারতীয় সিটিজেনদেরও তো কিছু কর্তব্য থাকতে পারে দেশের জন্য, তো সেটাকে বলা আছে মৌলিক কর্তব্য। এটা বলা আছে 51A ধারায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতীয় সংবিধান কার্যকর করার সময় মৌলিক কর্তব্যের কথা বলা ছিল না, অর্থাৎ যখন ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি, তখন কিন্তু ভারতীয় সংবিধানে এই মৌলিক কর্তব্যের কথা বলা ছিল না। পরে এটা যুক্ত করা হয়েছে, এই জন্য 51A হয়েছে, 51-র সঙ্গে এ যুক্ত হয়েছে। তো মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয় তাহলে কবে? 1976 সালে। আর 1976 সালে যুক্ত করা হয়েছিল কত নম্বর সংবিধান সংশোধন? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিস। তো মৌলিক কর্তব্যের ধারণাটি এটা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক কর্তব্যের যে ধারণাটা ফান্ডামেন্টাল ডিউটিস, এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধানের অনুকরণে? না, সোভিয়েত রাশিয়া। মৌলিক কর্তব্য পালন করতে হবে
কাকে? না ভারতীয় নাগরিককে। যেখানে ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সেটা ছিল কাদের কাদের জন্য? না ডিপিএসপি এটা হচ্ছে নন জাস্টিসেবল, এবং এটা কে মানবে না? প্রশাসনের জন্য এটা ছিল। কিন্তু মৌলিক কর্তব্য যখন বলা হবে এটা নাগরিকদের জন্য, তা নাগরিকরাও কিছু দায়িত্ব পালন করবে, এটাই হচ্ছে মৌলিক কর্তব্য। এবারে মৌলিক কর্তব্য নিয়ম নীতি মান্য না করলে, যেভাবে ডিপিএসপি না মানলে আদালতের দ্বারস্থ হওয়া যেত না, একইভাবে মৌলিক কর্তব্য যদি কেউ না মানে তাহলেও কিন্তু আদালতের দ্বারস্থ হওয়া যাবে না। কত সুন্দর ব্যাপার। বর্তমানে ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য কতগুলো আছে? মোট মৌলিক কর্তব্যের সংখ্যা জিজ্ঞাসা করতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 11টি মৌলিক কর্তব্য আছে। আর্টিকেল কত ছিল? আর্টিকেল ছিল 51A। মনে পড়ে? কত নম্বর সংবিধান সংশোধন? না 1976 সাল 42তম সংবিধান সংশোধন, এই হচ্ছে তার মূল কথা। এরপরে কি আছে? 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক এবং আবশ্যিক প্রাথমিক শিক্ষা দিতে হবে। তাহলে 6 থেকে 14 বছরের যারা শিশু, তাদের কাছ থেকে কোনো পয়সা নেওয়া যাবে না, এবং তাদের প্রাথমিক শিক্ষা মাস্ট অর্থাৎ বেসিক এডুকেশন, প্রাইমারি এডুকেশন অবশ্যই দিতে হবে। এই দায়িত্ব শিশুর পিতামাতা ও অভিভাবকদের পালনীয় মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। অনেকগুলো মৌলিক কর্তব্যের মধ্যে এটা একটা মৌলিক কর্তব্য বলা আছে। তো এটা হচ্ছে পিতামাতাদের কর্তব্য। তো এটা কত নম্বর সংবিধান সংশোধনে বলা হয়েছে? না 86তম সংবিধান সংশোধনে এটা কিন্তু বলা হয়েছে। নেক্সট কোশ্চেন আছে, বর্তমানে ভারতীয় সংবিধানে অনুসূচি বা তপশিল, যাকে বলা হচ্ছে স্কেডিউল, তপশিলের সংখ্যা বা অনুসূচির সংখ্যা বা স্কেডিউলের সংখ্যা কত? না 12টি। ওকে, তাহলে বর্তমানে এর সংখ্যা হচ্ছে 12টি। তাহলে আমরা আরো 50টি ওয়ান লাইনার ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন জেনে নিলাম ভালোভাবে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে। এবং পুরো কনস্টিটিউশনটাকে ছোট্ট করে আমরা এই ওয়ান লাইনারগুলোর মাধ্যমে কমপ্লিট করার একটা ছোট্ট প্রয়াস করছি। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে, তোমাদের কার্যকরী হবে। যদি ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করো, ছোট্ট করে হলেও কিন্তু একটা কমেন্ট করো, লাইক করে দিও, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আরও 50টি এরকম ওয়ান লাইনার নিয়ে। থ্যাংক ইউ।